নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কলকাতা দক্ষিণ যে লোকসভা কেন্দ্রটি আছে সেই লোকসভা কেন্দ্রটি নিয়ে। বলার প্রয়োজন রাখে না যে এটিকে রাজ্যের অন্যতম গ্ল্যামারাস লোকসভা কেন্দ্র বলা যেতে পারে। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে বিধানসভাকে প্রতিনিধিত্ব করেন নন্দীগ্রামে হেরে যাবার পরে, সেটিও এই লোকসভার আন্ডারই পড়ে। এছাড়া এখান থেকে নির্বাচিত হয়েছেন মেয়র ববি হাকিম, ফিরহাদ হাকিম, যিনি একজন এমএলএও বটে। পার্থ চট্টোপাধ্যায়, যিনি ফর এ চেঞ্জ এখন জেলে গেছেন, তাঁর বিধানসভাটিও পড়ে এই লোকসভার আন্ডারে। এছাড়া গায়ক নায়ক বাবুল সুপ্রিয়, যিনি 2021 সালে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন এবং গ্লানিময় পরাজয়ের সম্মুখীন হয়েছিলেন। তারপরে তাঁকে কেন্দ্রীয় যে মন্ত্রিত্ব তাঁর ছিল বা মিনিস্টার অফ স্টেট তার যে পজিশনটা ছিল, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার পরে তিনি ফার্স্ট 11-এ মানে প্রথম একাদশে খেলবেন বলে তিনি দল বদল করেন, বিজেপি থেকে তৃণমূলে লাফ মারেন। এরপরে কালক্রমে যখন আচমকাই সুব্রত মুখোপাধ্যায় মারা যান এবং তার বালিগঞ্জের বিধানসভা কেন্দ্রটি সেটি খালি হয়, তখন বাবুল সুপ্রিয় মাথায় টুপি পরেন এবং ওখান থেকে নির্বাচনে দাঁড়ান এবং বিরাট সংখ্যক যে সংখ্যালঘু ভোট আছে সেটিকে কাজে লাগিয়ে তিনি জয়ী হন। এখন তিনি ওখানকারই বিধায়ক এবং তিনি রাজ্যের মন্ত্রীও বটে। ফলে সব মিলেমিশে বলা যায় রাজ্যের তাবড় তাবড় লোকেরা সব এখানে থাকেন, যে কারণে রাজ্য রাজনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। তো আসুন, এর আগের ভিডিওগুলোতে যেমন আমরা এক একটি লোকসভা ধরে ধরে সেখানকার ক্যান্ডিডেট যারা আছেন তাদের রাজনৈতিক যে কেরিয়ার, পলিটিক্যাল কেরিয়ার, সেগুলিকে যেমন আমরা বিশ্লেষণ করেছি, এছাড়া যে রাজনৈতিক দলগুলিকে তারা প্রতিনিধিত্ব করছেন সেই দলগুলির শক্তির দিক এবং দুর্বলতার দিক আমরা বিশ্লেষণ করেছি, বিধানসভা নির্বাচনের ফলাফল কী হয়েছে সেগুলো বিশ্লেষণ করেছি, বিগত কয়েকটি লোকসভায় কী হয়েছে সেগুলো বিশ্লেষণ করেছি। সেটি এক্ষেত্রেও করা যাক। আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে এই কেন্দ্রে এবার চুলোচুলি হবে, মানে রাজনৈতিকভাবে চুলোচুলি হবে 3 জন মহিলা ক্যান্ডিডেটের মধ্যে। এর মধ্যে আছেন তৃণমূলের বিদায়ী সাংসদ মালা রায়, বিজেপি দাঁড় করিয়েছে দেবশ্রী চৌধুরীকে, যিনি রায়গঞ্জের বিদায়ী সাংসদ, আর সিপিএমের বা বলা যেতে পারে জোট প্রার্থী তিনি হলেন সায়রা শাহ হালিম। তো এই 3 মহিলার মধ্যে এখানে রাজনৈতিকভাবে লড়াই হবে এবং আমরা ফল প্রকাশের দিন দেখব শেষ অবধি কে জেতে। তো প্রথমে আমরা এই 3 ক্যান্ডিডেট সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। মালা রায় দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং একদিক থেকে দেখতে গেলে তার রাজনৈতিক জীবন বেশ আকর্ষণীয়। দীর্ঘদিন ইনি কাউন্সিলর ছিলেন, কিন্তু তার থেকে যেটা মজার কথা যে দল বদল করেছেন কিন্তু একবারে স্যাট করে। তৃণমূল কংগ্রেস সৃষ্টির আগে অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ছিলেন, তারপরে তৃণমূল এসছেন, তৃণমূল থেকে আবার কংগ্রেসে ফিরে গেছেন, কখনো এনসিপিতে গেছেন, সেখান থেকে আবার তৃণমূলে এসছেন, আবার কংগ্রেসে গেছেন। ফলে ওনার পলিটিক্যাল ট্র্যাজেক্টরি যেভাবে উনি লম্ফঝম্প করেছেন, তার ট্র্যাজেক্টরি, আমি পলিটিক্যালি কিন্তু বলছি কথাটা, আমি অন্য কোনো অর্থে কথাটা বলছি না। তো রাজনৈতিকভাবে পলিটিক্যালি উনি যেভাবে লম্ফঝম্প করেছেন, তাতে আমার ধারণা আমাদের মতো মানুষের তো বটেই, এমনকি ওনার নিজের পক্ষেও ট্র্যাক রাখা যে কোন সময় উনি কোন দলে ছিলেন, ওনাকে যদি দুম করে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি বলুন তো 2000 সালে আপনি কোন দলে ছিলেন, আমার মনে হয় ওনাকে একটু ভেবে বলতে হবে, ধর একটু আমি ভেবে বলছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উনি কিন্তু জয় ছিনিয়ে এনেছেন। ব্যতিক্রমও আছে 2014 সালে লোকসভা নির্বাচন, যেটা আমরা পরে আলোচনা করব। বিজেপির দেবশ্রী মালা রায়ের তুলনায় রাজনৈতিক অভিজ্ঞতা এর কম, কারণ এর বয়স অনেক কম, কিন্তু ইনি বিদায়ী সাংসদ, রায়গঞ্জ থেকে আগেরবার জিতেছেন। মোহাম্মদ সেলিম লড়েছিলেন, যদিও মোহাম্মদ সেলিম 3য় স্থান অধিকার করেন। 2য় স্থানে ছিল তৃণমূলের যিনি ক্যান্ডিডেট ছিলেন সেই আগরওয়াল। এর আগে দেবশ্রী চৌধুরী দাঁড়িয়েছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রটি থেকে, যেটিতে এবার দিলীপ ঘোষ দাঁড়িয়েছেন, যার বিদায়ী সাংসদ অলুওয়ালাজি, কিন্তু তিনি সফল হননি। তিনি দেবশ্রী চৌধুরী হেরে গিয়েছিলেন, তিনি 3য় স্থান দখল করেন। আর সিপিআইএমের যে ক্যান্ডিডেট সেই সায়রা শাহ হালিম, ইনি একেবারেই রাজনীতিতে নতুন। আমি তার যতগুলি ইন্টারভিউ শুনেছি সেখান থেকে তিনি বিবাহ সূত্রে ফুয়াদ হালিমের স্ত্রী, এবং তার থেকেও বড় কথা তাঁর শ্বশুর মশাই হাসিম আব্দুল হালিম পশ্চিমবঙ্গের যে সংসদীয় রাজনীতি, পশ্চিমবঙ্গের বিধানসভা যে নির্বাচন, তাতে এক অর্থে একজন লেজেন্ড ছিলেন। প্রায় 30 বছরের কাছাকাছি সময় ধরে তিনি বিধানসভার স্পিকার ছিলেন
এর বাইরে, এই পারিবারিক সম্বন্ধের বাইরে তার যে বিরাট কোনো রাজনৈতিক পরিচিতি আছে সেরকমটা কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না। অবশ্যই তিনি অত্যন্ত সুশিক্ষিতা। বিবাহ সম্বন্ধের বাইরে উনি নাসিরউদ্দিন শাহের ভাইজি ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আছে। অসম্ভব ভালো ইংরেজি বলেন, অসম্ভব ভালো হিন্দি উর্দু বলেন, এগুলি তার মধ্যে আছে। কর্পোরেট জগৎ থেকে আসছেন, চাকরি বাকরি করেছেন ভালো পদে, এবং যাকে বলে স্মার্ট, ভালো বক্তা, গুড কমিউনিকেটর, ভালো কথাবার্তা বলেন, জনসংযোগ করতে পারেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই। বালিগঞ্জে বাবুল সুপ্রিয় যে বাই ইলেকশনটা জেতেন, সেই নির্বাচনে বিজেপিকে হারিয়ে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে আসে। তাতে এই সাইরা 30% ভোট পেয়েছিলেন। তো এইসব বিবেচনা করি তাকে এখানে প্রার্থী নির্বাচন করা হয়েছে। এবার যদি আমরা এখানে বিগত লোকসভা নির্বাচনগুলোকে একটু মূল্যায়ন করি, তাহলে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাব। আপনারা অনেকেই জানেন এই নির্বাচন কেন্দ্রটিকে বলা হতো মমতা ব্যানার্জির নির্বাচন কেন্দ্র। তার কারণ সেই 1991 সাল থেকে টানা 2009 সাল অব্দি উনি এখানে জিতে এসেছেন। এখান থেকে ইনি কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। এরপরে অবশ্য যখন 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে রাজ্যে, তখন উনি ওনার সাংসদ পদ ত্যাগ করেন এবং ওর জায়গায় সুব্রত বক্সী নির্বাচিত হন। মমতা যতদিন দাঁড়াতেন ততদিন তৃণমূল কংগ্রেস একটা বিরাট লম্বা ব্যবধানে জিতত। মানে মমতা ব্যানার্জির সামনে প্রায় কেউই দাঁড়াতে পারত না বলা যায়। কখনো উনি 60% ভোট পেতেন, কখনো 55%, মানে আরামসে সবসময় 50%-এর বেশি ভোট উনি একাই পেতেন। এবার মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির প্রতিনিধিত্ব এক নয়, এবং তার প্রতিফলন আমরা দেখতে পাবো 2011 সালে যে বাই ইলেকশনটা হয়, এবং আমরা জানি বাই ইলেকশনে সবসময় শাসক দল একটু সুবিধা ভোগ করে। তো 2011 বাই ইলেকশনে সুব্রত বক্সী পেয়েছিলেন 63% ভোট। অথচ 2014 সালে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে এই সুব্রত বক্সী আবার দাঁড়ান এবং সুব্রত বক্সীর ভোট 63% থেকে এক ধাক্কায় কমে নেমে আসে 37%। বিজেপির তথাগত রায় পেয়েছিলেন মোটামুটি 25% মতো। সিপিএম এর নন্দিনী মুখার্জি তিনি পেয়েছিলেন মোটামুটি 24% মতো। আর মালা রায়, যার কথা বলছিলাম, যিনি কখন কোন দলে ছিলেন তার পক্ষে মনে রাখা অসম্ভব, সেই মালা রায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তিনিও পেয়েছিলেন প্রায় 10% ভোট। ফলে দেখা যাচ্ছে যে এখানে ভোটগুলো নানা দিকে ভাগ হয়ে গিয়েছিল, এবং সেই সুযোগে ফাঁকতালে সুব্রত বক্সী 37% ভোট পেয়ে বেরিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়াতেন উনি পেতেন 52, 53, 54, 55, 60 এরকম শতাংশ ভোট। সেটা কমে এক ধাক্কায় নেমে আসে 37% ভোটে। এরপরে 2019 সালের যে নির্বাচনটা হয় তাতে সুব্রত বক্সী আর দাঁড়াতে চাননি। তিনি বলেন না, তিনি দলের সংগঠনের কাজে মন দিতে চান। সেটি কারণ না এই 2014 সালে যে অঙ্কের কথা আমি বললাম সেটি কারণ, সেটা আপনারা নিজেরাই বুঝে নিতে পারেন। তো যাই হোক, 2019 সালে সুব্রত বক্সী আর দাঁড়াননি। এর মধ্যে 2014 সালে লোকসভা নির্বাচনে এই শোচনীয় পরাজয়ের পরেই মালা রায় 2015 সাল নাগাদ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে টিএমসি থেকে তুলে জাম্প দিয়ে চলে আসে, ওনাকে গ্রহণ করা হয়। এই মালা রায় 2019 সালে দাঁড়িয়েছিলেন। উনি বিদায়ী সাংসদ, যিনি এবারও তৃণমূলকে প্রতিনিধিত্ব করছেন। সেই মালা রায় 2019 সালে কিন্তু পেয়েছিলেন প্রায় 47-48% কাছাকাছি ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন চন্দ্র বোস, যিনি বিজেপির টিকিটে লড়ছিলেন। এই চন্দ্র বোস সম্পর্কে আমরা জানি, ইনি নেতাজি সুভাষচন্দ্র বসু পরিবারের একজন, এবং সিপিএম তৃতীয় স্থান অধিকার করে 11-12% মতো ভোট পায়। ফলে 2019 সালে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে কিন্তু মোটামুটিভাবে বলা যায় মালা রায় বেশ সহজভাবে স্বচ্ছন্দে কিন্তু জিতে যায়। তো যাই হোক, এবারের নির্বাচনে যদি আমরা ফিরে আসি এবং এর আগের যে নির্বাচনটি মানে 2021-এর যে বিধানসভা নির্বাচনটি হয়েছিল সেদিকে আমরা তাকাই, তাহলে দেখব এই লোকসভা কেন্দ্রের আন্ডারে যে 7টি বিধানসভা কেন্দ্র আছে এই 7টিতেই তৃণমূল কংগ্রেস জিতেছে এবং বিরাট বিরাট মার্জিনে জিতেছে। ববি হাকিম 70% ভোট পেয়েছে, সুব্রত মুখার্জি ওইরকম 62-63% পেয়েছে, যাকে বলে মানে টন টন কুইন্টাল কুইন্টাল ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু জিতেছে। এছাড়া শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, আরও অন্যান্য হেভিওয়েট, নট সো হেভিওয়েট, পাতলা, রোগা, মোটা সব রকমের নেতা নেত্রীরা কিন্তু এই অঞ্চলের আশেপাশে কিন্তু তারা ঘোরাফেরা করেন। মমতা ব্যানার্জি স্বয়ং এখানে থাকেন। ফলে তৃণমূলের দিক থেকে কিন্তু এখানে প্রচার করার একটা বিরাট সুবিধা আছে। তৃণমূলের সংগঠন এখানে মজবুত, সেই অ্যাডভান্টেজ কিন্তু মালা রায় এবারও পাবেন। কিন্তু একই সাথে এটাও বলা প্রয়োজন যে এটি লোকসভার নির্বাচন, এখানকার ইকুয়েশনগুলো অন্যরকম হবে। প্রধানমন্ত্রী আসতে পারবেন, উনি ইতিমধ্যে এসছেন। কলকাতা হওয়ার ফলে এখানে আসা সুবিধা, প্রচার করার সুবিধা। নির্বাচন যত এগিয়ে আসবে এই বিষয়টিকে আমরা দেখব।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার আসবে, তারা প্রচার করবে। তবে এখানে যে বিষয়টা ইন্টারেস্টিং হবে সেটা হচ্ছে সিপিএম কী রোল প্লে করে সেটা দেখবার। যে কথাটা একটু আগে বলছিলাম যে বালিগঞ্জের যে বাই ইলেকশনটা হয়েছে তাতে সিপিএমের ক্যান্ডিডেট এই সায়রা, তিনি কিন্তু প্রায় 30% ভোট কেটেছিলেন। এবং আমরা জানি এই বালিগঞ্জ কেন্দ্রে একটা বিরাট সংখ্যক মাইনরিটি, মানে রিলিজিয়াস মাইনরিটি মুসলিম ভোট আছে। এবং এই যে লোকসভা কেন্দ্রটি কলকাতা দক্ষিণ, এখানেও মুসলিম ভোটের সংখ্যা প্রায় 30%-এর কাছাকাছি, 27-28%-এর কাছাকাছি। এবং এই কথা মাথায় রেখে সিপিএম সায়রাকে টিকিট দিয়েছে কিনা সেটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না। এছাড়া আরেকটি বিষয়, সেটা আপনারা অনেকেই খেয়াল করেছেন যে এই সায়রা খুব ভালো হিন্দি উর্দু বলে, ইংরেজিও বলে চমৎকার, কিন্তু বাংলা বলাতে এখনও সমস্যা আছে, এখনও বাংলাটা পুরোপুরি কিন্তু শিখে নিতে পারেনি। আবার উল্টো দিকে এই কেন্দ্রে কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে প্রচুর অবাঙালি মানুষের বাস, ফলে তার হিন্দি এবং উর্দু বলার ক্ষমতা দিয়ে সেই অংশটাকে সিপিএম কতটা টানতে পারবে দেখার। সাধারণত আমরা দেখেছি বিগত নির্বাচনগুলিতে এই সিপিএম আর বিজেপির ভোট ভাগাভাগিতে তৃণমূল লাভবান হয়। আবার অনেক সময় এটা দেখা গেছে যে বামের ভোট পুরোপুরি রামে ট্রান্সফার হয়ে গিয়ে বিজেপি জিতে গেছে, এরকম একটা সিচুয়েশন হয়। এই লোকসভা কেন্দ্রে কিন্তু এই সায়রা ফ্যাক্টরের জন্য একটা অন্য ঘটনা ঘটে যেতে পারে। এই যে 30% মুসলিম ভোটের কথা আমি বলছি, প্রায় 30%, সংখ্যাটা 27 থেকে 30-এর মাঝামাঝি কিছু একটা, এই ভোটের একটা অংশ সায়রা যদি কেটে দিতে পারে, কেটে নিজের দিকে টেনে নিতে পারে, সেখানে কিন্তু ফাঁকতালে বিজেপি বেরিয়ে যেতে পারে। ফলে কয়েকটি নির্বাচন কেন্দ্রের মতো এটি একটি নির্বাচন কেন্দ্রে হতে পারে যেখানে বাম এসে কিন্তু রামকে বাঁচাবে অন্য একটা ইকুয়েশন দিয়ে। সাধারণত টিএমসি চেয়েছে বামের একটু উত্থান হোক, যাতে ভোট ভাগাভাগিতে তারা লাভবান হয়। এটি এমন একটি লোকসভা কেন্দ্র হলেও হতে পারে যেখানে বাম কিন্তু টিএমসির ভোট কেটে দিয়ে রামকে লাভবান করে দিতে পারে। তো সেটি হবে কিনা যেদিন নির্বাচনের রেজাল্ট বেরোবে সেদিন আমরা দেখতে পাবো। তার আগে অবধি আমরা কেবলমাত্র অ্যানালিসিস করতে পারি, স্পেকুলেট করতে পারি, এর বেশি কিছু করার ক্ষমতা আমাদের নেই। তো সকলে ভালো থাকবেন, আর অবশ্যই জানাবেন আপনাদের সুচিন্তিত অভিমত কে জিতবে মনে হচ্ছে এই লোকসভা কেন্দ্রটি থেকে।